নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আমি করছি অশোক ষষ্ঠীর ব্রত পালন। এই অশোক ষষ্ঠীর ব্রত বাঙালির প্রায় সব ঘরে ঘরেই পালিত হয় আজকের দিনে। আজ হচ্ছে বাসন্তী পূজার দিন, তো প্রায় বছরই এই দিনেই কিন্তু অশোক ষষ্ঠী পালিত হয়। মা ষষ্ঠী হলেন দুর্গারই একটা রূপ। বাঙালির ১২ মাসে ১৩ ষষ্ঠী পালিত হয়। এই যে ষষ্ঠী হচ্ছে অশোক ষষ্ঠী, এটা শুধু যে চৈত্র মাসেই হয় তা না, কখনো কখনো বৈশাখ মাসেও এটা পালিত হয়। তবে এই বৎসর এটি চৈত্র মাসেই পড়েছে। আমি অশোক ষষ্ঠী যেভাবে পালন করি সেটা আমাকে আমার শাশুড়ি মা দেখিয়েছেন। কেননা আমার বাপের বাড়িতে তো অশোক ষষ্ঠী নেই, তাই এখানে এসেই এটা আমি শিখেছি। এটা পালন করার জন্য প্রথমেই মা ষষ্ঠীর কাছে পুজো দিয়ে নিই, তারপর অশোক ফুলের কুঁড়িকে জল দিয়ে খেয়ে নিই। হ্যাঁ, অবশ্যই গিলে খেতে হয়, কেননা এই কুঁড়ি দাঁতে লাগানো চলে না। এই অশোক ষষ্ঠী যারা করেন তারা এই অশোক ষষ্ঠীর ব্রতকথা সম্পর্কে শুনে থাকেন। তবে আমার ব্রতকথা শোনা হলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে। উনি আমাকে অনেক সময় গল্প করতে করতে এইসব ঘটনাগুলো জানিয়েছেন যে কেন এই অশোক ষষ্ঠী পালিত হয়। এখন আমি আপাতত ঠাকুরকে প্রণাম করে নিয়ে রান্নাঘরে যাচ্ছি, তারপর আপনাদের শোনাবো। অশোক ষষ্ঠীর দিনে অশোক ফুল খাওয়া হয়ে গেছে, আর চাও খাওয়া হয়ে গেছে সবাই একসাথে বসে। মা গেছে গঙ্গা স্নান করতে শেওড়াফুলিতে। মাইমা, মামি শাশুড়িরা সবাই মিলে গেছে ওখানে, দিদিরা তো তাদের সাথেই গেছে ওখানে। আর এদিকে আমি এখন চাপাবো রান্না। যেহেতু আমার আর মায়ের হচ্ছে অশোক ষষ্ঠীর উপোস, তাই সাম্যকে আর ওর বাবাকে বললাম যে আজকে আর ভাত রান্না করব না, আজকে তোমরাও এগুলো খেয়ে নেবে। তো ওরাও এক কথায় রাজি, সেই জন্য আমার আর কোনো অসুবিধে হচ্ছে না। তো চলুন আজকে কি কি রান্না করি সেটা আপনাদের দেখাই গিয়ে। ডালিয়ার প্যাকেট, ডাল, আর এইখানে আছে পাঁপড়। পাঁপড় ভাজবো একটু। আর এই ডালিয়া কুমড়োটা একটু ভেজে নেবো। আর এদিকে আলু, ক্যাপসিকাম, টমেটো এগুলো সব দিয়ে ডালিয়াটা করে নেবো। আর কি কি করি সেগুলো আপনাদের পরে জানাচ্ছি। আমি এখন মুগের ডালটা ভাজতে বসিয়ে দিয়েছি। আর চলুন এদিকে বাকি সবজিগুলোও ঝটপট করে কেটে নিই। এখানে জানেন তো পুজো হচ্ছে, তো একটু পরেই হয়তো পুজোর মাইকটা চলবে। এখনও দেখছি আওয়াজ আসেনি, তখন আবার কেউ কারো কথা শুনতে পাবো না। তো এখন চলুন তাড়াতাড়ি করে ঝটপট করে এটা ভেজে নিই আর নিয়ে চাপিয়ে দিই ডালিয়াটা। মায়েরও সম্ভবত আসার সময় হয়ে গেছে, কারণ এখন বোধহয় 9টা বা বাজতে যায়, আর মা বেরিয়েছে সেই 6টার সময় করে। ডালিয়াটা চাপিয়ে দিয়েছি। আর ডালিয়া তো প্রেশারে আমি এর আগে কেমন করে করি তা আপনাদের জানিয়েছি। ওই প্রেশারের মধ্যে একটু সমস্ত কিছু ফোড়ন দিয়ে, তার মধ্যে একটু টমেটো, আদা বাটা, ধনে জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মুগের ডাল আর ডালিয়াটা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে চাপা দিয়ে দেবো। তো চলুন ডালিয়াটা এদিকে হোক। আর এদিকে জানেন তো আজকের দিনে না এই ভাত খাওয়া চলে না, অর্থাৎ অন্ন গ্রহণ করা চলে না। তার বদলে আটা, ময়দা, সাবু খেয়ে থাকতে হয় যিনি ব্রত করেন। তো মা ষষ্ঠীকে পুজো দিয়ে 6টা অশোক ফুলের কুঁড়ি খেয়ে নিয়ে চা তো খাওয়া হয়ে গেছে আপনাদেরকে বললাম। ভাবছি সকালের দিকেই ডালিয়াটা হয়ে গেলে এটা খেয়ে স্কুলে চলে যাব, এসে না হয় ময়দা যা হোক কিছু বানিয়ে খেয়ে নেব। যখন আমার বিয়ে হয় তারপর আমি মাকে জিজ্ঞেস করতাম এই যে এত ষষ্ঠী কেন হচ্ছে, কিসের জন্য হচ্ছে, বা একটা যদি না করা হয় তাহলে কি হবে। সত্যি কথা বলতে আমার বাপের বাড়িতে শুধু জামাই ষষ্ঠী আর নীল ষষ্ঠী এই ষষ্ঠীটাই আছে, আর কোনো ষষ্ঠী নেই। তাই আমি ষষ্ঠী সম্পর্কে অতটা জানি না। তো মা গল্প করতে করতেই অশোক ষষ্ঠী সম্পর্কে বলেছিল যে কেন এত নিষ্ঠা ভরে অশোক ষষ্ঠী পালন করতে হয়, সে সম্পর্কে একটা গল্পও আমাকে বলেছে। তো আজকে আমি সেটাই আপনাদেরকে শোনাচ্ছি চলুন। প্রাচীনকালে এক অশোক বনে এক মুনি বাস করতেন। মাঝখানে তার একটি ছোট্ট কুঁড়েঘর ছিল। একদিন মুনি ঘুম থেকে উঠে দেখলেন অশোক গাছের নিচে একটি ফুটফুটে মেয়ে হাত পা ছড়িয়ে কাঁদছে। তো মুনি সেই মেয়েটিকে নিয়ে তার কুঁড়েঘরে গেলেন এবং ধ্যানযোগে জানতে পারলেন যে বুনো হরিণী মেয়েটিকে প্রসব করেছিল। তো মুনি সেই মেয়েটিকে তার নিজের কাছে রেখে দেন এবং সযত্নে লালিত পালিত করতে থাকেন। মেয়েটি বড় হয়ে ভীষণ পরমা সুন্দরী হয়। তখন মুনিটি ভাবে যে এত পরমা সুন্দরীকে আমি বাড়িতে একা রেখে কোথায় বা যেতে পারবো, তাই এর বিয়ে দিয়ে দেব। সেই জন্য সে পাত্র খুঁজতে থাকেন, কিন্তু যোগ্য পাত্র সে সন্ধানে পান না। এরপর তিনি
বলেন যে সকালে ঘুম থেকে উঠে যার মুখ দেখবেন তার সাথেই বিয়ে দিয়ে দেবেন। এইভাবে সে একদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখলো যে এক রাজপুত্র তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো যথারীতি দৈবক্রমে সেই রাজপুত্রের সাথেই কিন্তু তিনি তার মেয়ের বিয়ে দিলেন। অবশ্যই পরিচয় জেনে নেওয়ার পরে দেওয়ার সময় তিনি কিন্তু তার মেয়েকে এই অশোক ফুলের কুঁড়ি খেতে বলেন। হ্যাঁ, আর এখানে মেয়েটির নাম ছিল কিন্তু অশোকা। পরবর্তীকালে এই মেয়ে এবং রাজপুত্রের দ্বারাই কিন্তু অশোক ষষ্ঠী চারিদিকে প্রচার লাভ করে। চলুন, আর এদিকে আমার সমস্ত রান্নাও কমপ্লিট। এখন মোটামুটি চাউমিনটা হলেই হয়ে যাবে। তো আমরাও খেয়ে দিয়ে এখন রেডি হয়ে নিই স্কুলের জন্য। এখন স্কুলে যাব। বিকেলে আবার এসে এখানে বাসন্তী পুজো আছে। আর বলতে বলতে দেখুন না, মাইকটাও কিন্তু বেশ ভালোই শোনা যাচ্ছে। স্কুল থেকে ফেরার পর এখন বিকেল ওই 5টা মতো বাজে। তো এখন আমি চলে এসেছি ঠাকুর মন্দিরের ওইখানে। আর আজকে আসার কথা আছে নন্দকুটি থেকে প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মচারী মহাশয়ের। তিনি এসে পুজোটার উদ্বোধন করবেন। আসলে এই পুজোটা এই বছরই প্রথম শুরু হচ্ছে, তাই পুজোটাকে ঘিরে সবার মধ্যেই রয়েছে আনন্দের রেশ। পাড়ার সমস্ত মেয়ে বউরা লাল পাড় সাদা শাড়ি পরে তেনাকে আপ্যায়নের জন্য এখানে শঙ্খ নিয়ে দাঁড়িয়ে আছেন। আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন শ্রীমৎ প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মচারী মহারাজ মহাশয়। ওনার হাত ধরেই আমাদের প্রথম বর্ষের বাসন্তী পুজো অনুষ্ঠানের শুভ সূচনা হবে। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এই মুহূর্তে আমাদের সামনে এসে উপস্থিত হয়েছেন শ্রীমৎ প্রজ্ঞান স্বরূপ ব্রহ্মচারী মহারাজ মহাশয়। ওনার হাত ধরেই আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা হইবে। পুরাণ অনুসারে রাজা সুরত ও সমাধি বৈশ্য বসন্তকালে ঋষি মেৎসের আশ্রমে প্রথম দুর্গাপুজো করেন, যা পরবর্তীতে বাসন্তী পুজো নামে পরিচিত। এটি দেবী দুর্গার আদি পুজো। এই পুজোয় দেবী দুর্গার বিভিন্ন রূপের পুজো করা হয়। পূর্বে এই পুজো পরিবারতন্ত্রে আটকে থাকলেও এখন অবশ্য বারোয়ারি পুজোই হয়ে উঠেছে। ইতিহাস অনুযায়ী বাসন্তী পুজোই হলো বাঙালির আসল দুর্গা পুজো। বাড়ির সামনে যদি কোনো পুজো হয় তার আনন্দ তো হবেই, তাই না? আর সেটা যদি একটু বড় পুজো হয় তাহলে সেটা তো আরোই বেশি হয়। তো চলুন, এখানে পুজো হচ্ছে আর আমরাও ওই জন্য এখানে সপরিবারে দেখতে এসেছি। দুর্গা পুজোতে যেমন নিয়মাবিধি থাকে, তো এই পুজোরও বেশ নিয়মাবিধি রয়েছে এবং 2-3 দিন ধরে এই পুজো অনুষ্ঠিত হয়। এইদিকে চলছে মায়ের মূর্তি পুজোর তোড়জোড়, আর অপর দিকে চলছে মায়ের বেলতলার পুজো। এই যে বেলতলার পুজো, তো এই বেলতলার পুজোই কিন্তু আগে মায়ের হয়। এখানে মায়ের ঘট স্থাপনের পরে তারপর হয় মূর্তি পুজোর পুজো। কথিত আছে মা প্রথমে এই বেলতলার যে ঘট স্থাপন হয় এখানে আসেন, তারপর ওইখানে যান। তো প্রথমে তাই এই পুজো করে নিয়ে তারপর ওখানে মায়ের মূর্তি পুজো করা হয়। ঠিক যেমনভাবে দেবী দুর্গা পুজোর মূর্তিতেও যখন পুজো করা হয় তার আগে বেলতলাতে পুজো করে নেওয়া হয়, ঠিক একইভাবে। মায়ের কাছে সপ্তমী, অষ্টমী ও নবমী এই 3 দিনই অঞ্জলি হয়ে থাকে। তবে আমি অষ্টমীর দিনকেই অঞ্জলি দিয়েছিলাম, কেননা সপ্তমী আর নবমীর দিনকে আমাকে যেহেতু একটু বেরোতে হয়েছিল, তাই ওই দিনকে আর আমার দেয়া হয়ে ওঠেনি। তবে অনেকেই আবার এই 3 দিনই অঞ্জলি দিয়েছেন। আর এই যে দেখছেন, এটা হলো গণেশের কোলাবউ। তা এখন চলছে কোলাবউ স্নানের ব্যবস্থা। দুর্গা পুজোর মতো দেখুন মা এসেছেন লক্ষ্মী, কার্তিক, গণেশ, সরস্বতী সবাইকে নিয়ে। ঠিক যেমন দুর্গা মূর্তি হয় একই রকম কিন্তু এই বাসন্তী পুজোরও মূর্তি। এইখানে সমস্ত কিছু পুজো আর্চা হয়ে গেলে চলবে অঞ্জলি। তো আমরা সবাই অঞ্জলি দিয়ে একেবারে বাড়ি ফিরবো।
এখন আমরা বাড়ি ফিরে পড়েছি আর বাড়ি ফিরে রাত্রের খাওয়া দাওয়া করে নিচ্ছি। আগেই তো বললাম যে অশোক ষষ্ঠীতে ভাত বা অন্য কিছু খেতে নেই, তাই এখন আমরা ময়দা খেয়ে নিচ্ছি। আজকে হয়েছে মেনুতে লুচি আর একটু আলুর তরকারি আর বোঁদে, তো এটা দিয়েই আজকে সবাই খেয়ে নিচ্ছি। কালকে একটু সকাল সকাল উঠতে হবে, কেননা কালকে অষ্টমীর অঞ্জলি আছে, সেই জন্য আজকে একটু তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি। এখন ঘড়িতে প্রায় 9টা মতো বাজে। অন্যদিন আমরা 10:30 ওইরকম সময় করে খাই, আজকে একটু যেহেতু তাড়াতাড়ি খাবো তাই এই সময় বসে গেছি। চলুন। সকাল হয়ে গেছে আর সকাল হওয়ার সাথে সাথে আমরাও চলে এসেছি অষ্টমীর অঞ্জলি দিতে। তো আমরা মন দিয়ে অঞ্জলি দিই আর মাকে যে যার মনের কথা জানাই। তার সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরের একটি ব্লগে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সচেতন থাকবেন। সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন। নমস্কার। তস্मै শ্রী গুরবে নমো নমঃ।